হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? চলো প্রথমে একটা জিনিস দেখে নেওয়া যাক। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি আছে বলো তো। এখানে দুইটা বস্তু আছে, একটা ফ্রুট এবং কিছু পালক একসাথে আছে। এখন তোমাদের কাছে প্রশ্ন হলো যে এখানে তো তোমার একটা ফল আছে এবং কিছু পালক আছে। এইগুলাকে আমরা যদি একসাথে ছেড়ে দিই তাহলে কোনটা আগে পৌঁছাবে, পালকগুলা নাকি হচ্ছে এই যে ফলটা, এইটা? চলো দেখা যাক। এই দেখো, দেখছো এই যে বলটা, এটা কিন্তু আগে পৌঁছাইছে। সো এটাই কিন্তু তোমরা প্রথমত গেস করছো, কিংবা গেস আসলে করবা, এটা গেস করারই কথা, তাই না? তোমরা কিন্তু আম, মানে চিন্তাই করনি যে আসলে পালকগুলা আগে পড়তে পারে, কিংবা এইটা আগে পড়তে পারে, কিংবা একসাথে পড়তে পারে, তাই না? এইসব কিন্তু কোনো চিন্তায় আসেনি, আমরা জাস্ট প্রশ্নের সাথে সাথে উত্তর কি ভাবছো তোমরা, যে এই ফলটা বা বলটা এটা নিশ্চয় আগে পড়বে। আর দেখো, তোমার এখনো পর্যন্ত কিন্তু ওই পালকগুলা পড়েনি, ঠিক Now, আছে? in this এই যে দেখো case, কত পরে পড়ছে, আসলে কত লেট করে পড়ছে, তাই না? তো আসলে এটা হওয়ার কারণ কি? কেন তোমার হচ্ছে আগে এই বলটা পড়লো, তারপরে হচ্ছে তোমার ওই পালকগুলা পড়লো? এটার হওয়ার কারণ কি? এটা কি জানো তোমরা? যদি জেনে থাকো ভিডিও দেখার এই মোমেন্টে তোমরা একটু কমেন্টে লিখে দাও যে এটা হওয়ার কারণ কি। এইবার আমরা আরেকটা কেস কল্পনা করি, ঠিক আছে? আমরা আরেকটা কেস কল্পনা করি। এই কেসে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বলটা বা ফলটা এবং ওই পালকগুলা একসাথে ছাড়া হয়েছে, এবং ওরা ঠিক একই সাথে একই সাথে ভূমি স্পর্শ করেছে, ঠিক আছে? এই যে দুইটা কেস তুমি দেখতে পারছো, বা দুইটা কেস তুমি দেখতে পারলে, এটার কারণ কি? প্রথম অবস্থায় আমরা যখন দেখলাম যেটা স্বাভাবিকভাবে হয়, আমরা দেখলাম যে সেটাই হলো। অর্থাৎ আগে ওই ভারী বস্তুটা পড়লো, ভারী বলতে ওই যে বলটা, ওইটা আগে পড়লো, পালকগুলা বেশ খানিকটা লেট করে পড়লো। কিন্তু পরের বার এই কেসটা যখন আমরা দেখতেছি, এখন কিন্তু আমরা দেখতেছি যে দুইটাই একই সাথে পড়লো। এখন এটার কারণ কি? হ্যাঁ, কারণটা চলো আমরা ভিডিওর মাঝামাঝি জায়গাতে দেখব। আচ্ছা, চলো আমরা আর কিছু কথা তোমাদেরকে বলে রাখি। মনে করো যে দুইটা পেপার, ঠিক আছে? দুইটা পেপার একই সাথে ফেলবা, কোনটা আগে পড়বে? এখন জাস্ট একটা এক্সপেরিমেন্ট করবা। দুইটা পেপারকে, একটা পেপার হচ্ছে তোমার এমন হবে যে যেটা একদম খোলা, ঠিক আছে? আর একটা হবে হচ্ছে দলামালা করে, যে মুঠো করে যে পেপার দিয়ে বল বানাও, ওই বলটা, ঠিক আছে? এইবার তুমি যদি ওই একই পেপারকে, আহ, দুইটা পেপারকে তুমি যদি ফেলো, দুইটা স্লিম পেপারকে বা সোজা স্ট্রেইট পেপারকে যদি ফেলো, তাহলে দুইটাই কিন্তু লেট করে তোমার হচ্ছে মাটিতে পড়বে, ঠিক আছে? কিন্তু বা একই সাথে পড়বে। কিন্তু তোমার হচ্ছে যখন দুইটা সেম পেপারের ভিতরে একটা পেপারকে একটু এরকম দলা করে, এরকম করে একটু বল বানিয়ে ফেলবা, আর আরেকটাকে একদম স্ট্রেইট ভাবে ফেলবা, দুইটাকে একসাথে ফেলবা, এখন কোনটা পড়বে? অবশ্যই এই যে বল বানিয়ে ফেলেছো এটাকে। তাহলে দেখো পেপার কিন্তু সেম, কিন্তু একটাকে তুমি সেম বলতে কি, এইটারও যেই ভর, এইটারও কিন্তু সেম ভর। সো তারপরেও, তার সত্ত্বেও কি হলো, তোমার এই যে বল বানিয়ে যেটা ফেলছো, ওইটা কি, ওইটা আগে পড়ছে। তোমার এই যে স্ট্রেইট যে পেপারটা, এটা পরে পড়ছে। এটা দ্বারা কি প্রমাণিত হয় জানো? এটা দ্বারা প্রমাণিত হয় যে এই দুইটার তো ভর সেম। ভর সেম হওয়া সত্ত্বেও এইটা আগে পড়লো, তার মানে ভরটা কিন্তু ম্যাটার না। বুঝতে পারছো ব্যাপারটা? ভরটা কিন্তু ম্যাটার না, কোনটা আগে পড়বে নাকি কোনটা নিচে পড়বে, এইটার উপরে ভর ডিপেন্ড করে না। যেহেতু এখানে তোমরা দুইটা কাগজই দেখলে, কি দুইটা কাগজই একই সাইজের, একই শেপের, একই সাইজের এবং একই ওয়েট বা ভরের, তাই না? তাদের ম্যাস কিন্তু সেম, কিন্তু তাদের শেপটা কিন্তু ডিফারেন্ট। একটা হচ্ছে স্ট্রেইট শেপ আর একটা হচ্ছে রাউন্ডেড শেপ, তাই না? আচ্ছা, তারপরে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে রাউন্ডেড শেপ যেটা, এটাকে কি হচ্ছে, এটা একদম মুক্তভাবে পড়ছে। এখানে
বাতাসে কিন্তু এটাকে কি করছে না, এটাকে মোটেও বাধা দিচ্ছে না, এটা সরাসরি পড়ে যাচ্ছে। কিন্তু তুমি স্ট্রেইট পেপারকে যদি উপর থেকে নিচের দিকে ফেলো, তাহলে কি হবে, তোমার বাতাসে ওইটাকে বাধা দিবে এবং পড়তে দেরি হবে। তাহলে আমরা এই যে এক্সপেরিমেন্টটা দেখলাম, তাই না, আমরা যে এই এক্সপেরিমেন্টটা তোমাদেরকে দেখালাম, এই এক্সপেরিমেন্টটা দেখে তোমরা আসলে কি বুঝলে? এখানে তোমার ওই যে দুইটা পালক দুইটা পড়ছে, ঠিক আছে, পালক অনেকগুলা পালক পড়ছে আর এইটা পড়ছে, একই সাথে পড়ছে, তাই না? তার মানে এদের ভর, কিন্তু ভরের কথা তুমি যদি বলো, যদি ভর হিসেবে যদি বিবেচনা করো, যে যেটার ভর বেশি সেটা আগে পড়বে, এইটার তো ভর বেশি কিন্তু এটা তো আগে পড়লো না, দুইটাই তো সেম একই সাথে পড়লো, তাই না? তাহলে ভর কিন্তু কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে এইটা নির্ধারণ করে না। তাহলে এই দুইটা একসাথে কেন পড়লো? কারণ এই দুইটা যেই তোমার হচ্ছে ঘরের ভেতরে রয়েছে, যেই স্থানে রয়েছে সেইখানে বাতাসের বাধা নাই, ঠিক আছে? বাতাসের বাধা না থাকার কারণে তোমার হচ্ছে এই পালকগুলা বাতাসে বাধাপ্রাপ্ত হয়নি, সো পালকগুলা যত তাড়াতাড়ি পড়ছে তোমার ঠিক এই বলটা, সেটাও কিন্তু ঠিক একই তাড়াতাড়ি পড়ছে। বুঝাইতে পারলাম ব্যাপারটা? আচ্ছা, আর প্রথম অবস্থায় তুমি যখন স্বাভাবিকভাবে দুইটাকে ফেলেছো, ওইখানে কি ছিল, এইখানে কিন্তু বাতাস ছিল, ঠিক আছে? এইখানে প্রথম অবস্থাতে বাতাস ছিল, বাতাস থাকায় ওই যে পালকগুলা, ওই পালকগুলা দেখো এখনো বাতাসে বাধাপ্রাপ্ত হয়ে উড়তেছে, তাই না? তো এই যে তোমার হচ্ছে আহ নিচে কোনটা আগে পড়বে, এটা ডিপেন্ড করে না তোমার ভরের উপরে, ঠিক আছে, ভরের উপরে নির্ভর করে না। তাহলে নির্ভর করে কিসের উপরে? অবভিয়াসলি তোমার হচ্ছে সবই একদম একই সাথে পড়বে। যদি তুমি আকাশে দুইটা জিনিস একসাথে রেখে দাও এবং ছাড়ো, তাহলে দুইটা বস্তু একই সাথে পড়বে, যতগুলা একসাথে ফেলবে সবগুলাই একই সাথে পড়বে, ঠিক আছে? এটাকে বলা হয় মুক্তভাবে পতন। আর যে যদি ওখানে বাতাস থাকে, বাতাসের বাধা থাকে, তাহলে কি হবে, বাতাসের বাধাপ্রাপ্ত হয়ে ওইগুলা তোমার হচ্ছে ধীরে পড়বে। তো এই হচ্ছে তোমার একটা উদাহরণ। তো এই যে তোমার হচ্ছে নিচের দিকে পড়ছে, তাই না? ওই যে বস্তু তোমার কি নিচের দিকে পড়তেছে, নিচের দিকে পড়ার মানে কি বলো তো? নিচের দিকে পড়া মানে হচ্ছে তোমার ওইটা নিচের দিকে টানছে। বুঝতে পারছো ব্যাপারটা, নিচের দিকে কি টানছে? আচ্ছা, এখানে আহ, আরো কিছু বিষয় আছে, যেটা হচ্ছে আহ, তোমরা তোমরা যদি লাফাও, তোমরা লাফিয়ে তো আবার পৃথিবীতেই পড়ে যাও, তাই না? কিংবা যদি কোনো আপেল টাপেল বা যাই হোক, সেটা কি আমাদের উপর থেকে নিচের দিকে পড়ে, কিন্তু আসলে এই চারটা পৃথিবীর উপরে পড়ে যাচ্ছে না কেন বলো তো? পৃথিবীর উপরে পড়ে যাচ্ছে না কেন, এটার কারণ কি তুমি জানো? আচ্ছা, যাই হোক, তো আমরা এ পর্যায়ে দেখব তোমার হচ্ছে কেন আসলে তোমার আহ, এই যে কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে এইটার কারণ কি সেটাই আমরা দেখব, ঠিক আছে? তো কোনো বস্তু উপর থেকে নিচে পড়ার কারণ কি? কারণ হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি? মহাকর্ষ বল, ঠিক আছে? তো এই যে মহাকর্ষ বলের কারণে কোনো বস্তুকে কি সর্বদা নিচের দিকে টানছে। বোঝা গেল? সর্বদা কি নিচের দিকে টানছে। তো এই যে সর্বদা যে নিচের দিকে টানে, এই টানটাই হচ্ছে কি তোমার হচ্ছে মহাকর্ষ বল। আর নিচের দিকে বলতে পৃথিবীর দিকে টানে, তাই না? পৃথিবীর দিকে টানে মানে এটা অভিকর্ষ বল, ঠিক আছে? এই যে তোমার হচ্ছে অভিকর্ষ বল হচ্ছে তোমার অভিকর্ষ বলতে বোঝাই যে পৃথিবী তার নিজের দিকে যে বল দিয়ে টানে, ঠিক আছে, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর মহাকর্ষ বল বলতে এই মহাবিশ্বের, ঠিক আছে, যে কোনো দুইটি বস্তুর ভেতরে যে আকর্ষণ বল সেইটাই। তাহলে পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যদি আকর্ষণ হয়, সেটাও কিন্তু কি বলতো? পৃথিবীর সাথে যে কোনো বস্তুর যদি আকর্ষণ হয়, এই যে এটা পৃথিবী, পৃথিবীর সাথে মনে করো তোমার আকর্ষণ, ঠিক আছে? তাহলে শুধু তোমার না, যে কোনো কিছুর যদি আকর্ষণ হয় সেটা যদি পৃথিবীর সাথে হয়, তাহলে সেটার স্পেশাল নাম আমরা কি দিই? অভিকর্ষ, ঠিক আছে? আর মহাকর্ষ আমরা কাকে বলি? যদি তোমার হচ্ছে
আহ, পৃথিবীর এবং মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর ভেতরে, ঠিক আছে? মনে করো এখানে একটা বস্তু আছে, আর হচ্ছে এই পৃথিবী ছাড়িয়েও কোটি কোটি তোমার হচ্ছে আলোকবর্ষ দূরে কোনো একটা প্ল্যানেট, ওই দুইটা ভিতরেও কিন্তু একটা যদি বল হয়, তাহলে সেটাও কিন্তু মহাকর্ষ বল। তার মানে আমরা কি বুঝলাম, যে যে কোনো যে কোনো দুটি বস্তু, ঠিক আছে, যে কোনো দুটি বস্তুর মধ্যকার মধ্যকার আকর্ষণ বল। তো এই যে আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা কিন্তু খুব বেশি হয় না, তাই না? এই আকর্ষণ বলটা কিন্তু খুব বেশি হয় না যদি বস্তুদ্বয়ের ভেতরকার অনেক দূরত্ব থাকে, কিংবা বস্তুদ্বয় যদি অনেক বড় হয়ে থাকে। আহ, যদি বস্তুদ্বয় অনেক বড় না হয় এবং তাদের ভেতরে যদি অনেক দূরত্ব থাকে, তাহলে এই আকর্ষণ বল কি হবে বলো তো? আকর্ষণ বলটা খুবই কম হবে। এই কারণে আমরা কিন্তু কোনো কিছুর সাথে আকর্ষণ টের পাই না, বুঝেছো? আর যখন বস্তু অনেক বড় হবে, যেরকম কোনো গ্রহ হতে পারে, উপগ্রহ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই বলটা ওইখানে লক্ষণীয়, ঠিক আছে? মহাকর্ষের ওই বলটা ওইখানে লক্ষণীয়। আচ্ছা, এইবার আমরা তোমার হচ্ছে আরেকটা জিনিস দেখব। চলো আমরা আরেকটা জিনিস দেখা যাক। একটু ওয়েট। এই যে এখানে আমরা আরেকটা বিষয় দেখব। চলো এখানে দেখো, আমরা উপর First, থেকে drop an object. আমরা উপর থেকে Even in একটা slow motion, it's তোমার হচ্ছে pretty hard to বলকে tell. যদি নিচে ফেলি, মাটিতে ফেলি, তাহলে কি হয় জানো সেক্ষেত্রে? But Galileo realized this. এই ক্ষেত্রে তোমার হচ্ছে যে বলটা তুমি উপর থেকে ছাড়ছো, নিচের দিকে ফেলছো, প্রত্যেক মুহূর্তে মনে করো এই একটা বল, এই হচ্ছে তোমার মাটি, এই বলটা মাটিতে পড়বে। এইবার মাটির দিকে যতই মাটির দিকে আসে, অর্থাৎ যতই নিচের দিকে পড়তে থাকে, এইটার যে বেগ, বুঝতে পারছো? এটার যে বেগ, এই বেগটা কিন্তু বাড়তে থাকে, ঠিক আছে? বেগ বৃদ্ধি পেতে থাকে। তুমি যত যত উপর থেকে কোনো একটা বস্তুকে ফেলবা, উপর থেকে বস্তুটা নিচে আসতে আসতে তার বেগ কিন্তু বৃদ্ধি পাবে, ঠিক আছে? বেগ প্রত্যেক সেকেন্ডে কি হবে? বেগ বৃদ্ধি পাবে। এই যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বেগের যে বৃদ্ধি পাচ্ছে, এটাকে কি বলা হয়? ত্বরণ। আর এই ত্বরণটা যেহেতু তোমার নিচের এই মহাকর্ষ বল অর্থাৎ অভিকর্ষ বলের কারণে হচ্ছে, ঠিক আছে? কিসের কারণে হচ্ছে? অভিকর্ষের কারণে হচ্ছে। সো এই যে এই ত্বরণটাকে তোমার স্পেশালি কি বলা যেতে পারে? অভি অভিকর্ষজ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কেন বলা যেতে পারে? কারণ তোমার এই যে বলটা, এই বলটা কি প্রত্যেক মুহূর্তে তার আহ, বেগের পরিবর্তন করে চলছে, অর্থাৎ বেগের বৃদ্ধি পেতে থাকছে, ঠিক আছে? এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এই যে বেগ বৃদ্ধি পাচ্ছে প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে যে বেগ বৃদ্ধি পাচ্ছে, এইটাকে বলা হয় হচ্ছে ত্বরণ, ঠিক আছে? আর এই যে ত্বরণটা, এটা যেহেতু তোমার অভিকর্ষ বলের কারণে হচ্ছে। অভিকর্ষ বল কেন? কারণ ওই বস্তুটাকে কিসে টানছে বলো তো? পৃথিবীতে টানছে। সো ওই যে বলটা তোমার পৃথিবীতে টানছে, এটা অভিকর্ষ বলের কারণে হচ্ছে। সো ওই ত্বরণটাকে স্পেশালি কি ত্বরণ বলে? অভিকর্ষ ত্বরণ। এখন দেখো, তোমার ত্বরণ মানে সেখানে কি আছে বলো তো? সেখানে বল আছে, ঠিক আছে? একটা বল আছে। তো দেখো এখন First, drop an object a আমরা very short এই যে distance. যদি কোনো একটা বস্তুকে অল্প সামান্য দূরত্ব থেকে তুমি যদি এই টাইলসের উপরে ফেলো, তাহলে কি It টাইলসটা কি lands ফাটবে? with very little ফাটবে না impact. কিন্তু। কিন্তু তুমি But of ওইটাকে যদি course, drop it আরো from একটু higher উপর up. থেকে ফেলো, কিংবা বেশ খানিকটা উপর থেকে ফেলো, তাহলে কি হবে? ওই যে This টাইলসটা time, দেখো, the ball easily টাইলসটা breaks কি the হয়ে যাবে? tile, টাইলসটা which ফেটে means যাবে। it দেখো must have এটা কিন্তু অনেকটা accelerated. উপর থেকে ফেলা হয়েছে, সো ওই টাইলসটা কিন্তু ফেটে গেছে। তাহলে বুঝতে পারছো? তুমি অল্প উপর থেকে যখন ফেলতেছো, অল্প খানিক উপর থেকে যখন তুমি ফেলতেছো, তখন ওই টাইলসটা কিন্তু ফাটতেছে না। কিন্তু যখন আরো বেশি উপর থেকে ফেলতেছো, তখন কিন্তু আবার ওই টাইলসটা ফেটে যাচ্ছে। এটার কারণ কি তুমি কি জানো? এটার কারণ হচ্ছে তোমার হচ্ছে এই ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? অভিকর্ষ ত্বরণ প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তোমার হচ্ছে এটার বেগের বৃদ্ধি ঘটায়। বোঝা গেছে? প্রত্যেক সেকেন্ডে এর বেগ তোমার হচ্ছে বৃদ্ধি পায়।
তার মানে তোমার যত উপর থেকে ফেলবা ওইটা বেগ কিন্তু তত বেশি বৃদ্ধি পাবে, ঠিক আছে? যত উপর থেকে ফেলবা ওইটার বেগ তত বৃদ্ধি পাবে। আর যত বেশি বেগ বেগে ওইটা তোমার হচ্ছে আঘাত করবে, তার মানে কি, তার মানে তত বেশি বলে ওইটা আঘাত করছে, ঠিক আছে? যত বেশি উচ্চতা নিচে আসতে কি তত বেশি বেগ প্রাপ্তি, এবং যত বেশি বেগ প্রাপ্তি এর মানে হচ্ছে সেটার শক্তি তত বেশি। সো এই কারণে তোমার যত উপর থেকে তোমার কোনো বস্তু নিচের দিকে পড়ে সেই উচ্চতাটা যত বেশি হবে ওই বস্তুটার ভেতরে শক্তি তত বেশি হবে। এটাকে কি বলে, এক ধরনের কিন্তু গতিশক্তি বলা হয়, ঠিক আছে? তো গতিশক্তিটা এটা আসলে কিসের জন্য হয়? এই যে অভিকর্ষ ত্বরণের প্রভাবেই কিন্তু এই গতিশক্তিটা তোমার হচ্ছে এখানে বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তোমার এইটার ফলে কিসের বৃদ্ধি পাচ্ছে? বেগের বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার। তো তোমার হচ্ছে বেগের মান যেহেতু বৃদ্ধি পাচ্ছে, আর বেগের মান বৃদ্ধি পেলে কি হবে? গতিশক্তিও বৃদ্ধি পাবে। তাহলে আশা করি তোমরা বেশ কিছু বেসিক বেসিক কনসেপ্ট আসলে বুঝতে পারছো, যে কেন আসলে তোমার হচ্ছে অল্প দূরত্ব থেকে যেই টাইলসটা ফাটলো না, সেই টাইলসটা ঠিকই তার থেকে আরেকটু বেশি দূরত্ব থেকে তোমার হচ্ছে বলটা পড়ার কারণে ফেটে গেল, তাই না? এটার কারণ কি? ওইটার কারণ হচ্ছে এই যে গতিশক্তিটা, এটা তোমার খুব বেশি। এখন গতিশক্তি বেশি হওয়ার কারণ কি? এই যে অভিকর্ষ ত্বরণটা, এই অভিকর্ষ ত্বরণটা কিন্তু তোমার বেশি। তাহলে অভিকর্ষ ত্বরণ কি? এটা এটাকে আসলে কি দ্বারা প্রকাশ করা হয় তোমরা কি জানো? এটাকে তোমার হচ্ছে জি দ্বারা প্রকাশ করা হয়। অভিকর্ষ ত্বরণকে স্পেশালি জি দ্বারা প্রেজেন্ট করা হয়, ঠিক আছে? আর এমনি ত্বরণকে অ্যাক্সিলারেশন এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমরা মনে রাখবা অভিকর্ষ ত্বরণটা আসলে কি, ঠিক আছে? এইবার দেখো, এবার আমরা এই যে মহাকর্ষের যে সূত্রটা, এই সূত্রটা নিয়ে একটু আলোচনা করবো। এই সূত্রটা কি? এই সূত্রটা হচ্ছে এফ ইকুয়াল জি ইন্টু এম 1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এখানে এফ মানে হচ্ছে কি? এফ মানে হচ্ছে তোমার মহাকর্ষ বল, ঠিক আছে? মহাকর্ষ বল, এটার একক কি? বলের একক কি জানো? বলের একক হচ্ছে নিউটন, ঠিক আছে? নিউটন দ্বারা এটাকে মাপা হয় এই বলটাকে। আর তোমার M1 এবং M2 কি? M1 এবং M2 হচ্ছে ওই বস্তু দুইটার ভর, ঠিক আছে? কোনো বস্তু দুইটার ভর। এই বস্তু দুইটার ভরকে কি দ্বারা পরিমাপ করা হয় জানো? এই বস্তু দুইটার ভরকে কিলোগ্রাম বা কেজি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? আচ্ছা, তো এই যে দুইটা বস্তু দেখো, M1 একটা বস্তু যার ভর কত? 1 কেজি, মানে M1 এর মান 1 কেজি, আর M2 আরেকটা বস্তু, M2 এর মান কত? 2 কেজি, ঠিক আছে? তাহলে এই দুইটা বস্তু কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। এখন এই আকর্ষণ বলটা শুধুমাত্র ভরের উপরেই ডিপেন্ড করে না, বরং হচ্ছে দূরত্বের উপরেও ডিপেন্ড করে। দূরত্বের উপরে ডিপেন্ডেড কেমন? এই যে তোমার হচ্ছে উল্টো, তাই না? তার মানে কি? ডিভাইডেড বাই ডি স্কোয়ার। এই ডিটা কি বলতো? ডিটা হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। মনে করো এই যে এদের দুইজনের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার, তো এইটাই হচ্ছে তোমার ডি এর মান, ঠিক আছে? আর এই যে জি এর মানটা কি? জি হচ্ছে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তার মানে এটা তোমার পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো প্রান্তে এইটার মান কিন্তু সেম থাকে। সো এই কারণে এটাকে বলা হয় সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তো এটার তোমার হচ্ছে মান কত? 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ঠিক আছে? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এখন দেখো, এখন তোমার যদি এই বল দুইটা বাড়ানো হয়, বল দুইটা এই যে ভর দুইটা যদি তোমার বাড়ানো হয়, ভর দুইটা বাড়লে কি হবে? তোমার হচ্ছে এই আকর্ষণ বলটা বাড়বে। দেখো, এই ভর কি তোমার এই সমীকরণের উপরে রয়েছে না? উপরে থাকা মানে হচ্ছে এই দুইটা বাড়লে এইটাও বাড়বে। তার মানে ভর দুইটা বাড়লে তোমার হচ্ছে আকর্ষণ বলও বৃদ্ধি পাবে। আর যদি দূরত্ব বাড়ে, দূরত্বটা দেখো নিচে আসে, তাই না? দূরত্ব নিচে থাকা মানে কি? দূরত্ব নিচে থাকা মানে যখনই দূরত্বটা বাড়বে তখন তোমার এই যে বলটা, এই বলটা কি হবে বলো তো? কমে যাবে। তোমার হচ্ছে দূরত্ব বাড়া মানে কি? দূরত্ব বাড়া মানে হচ্ছে তোমার বলটা কমে যাওয়া। কারণ কি? দূরত্বটা দেখো নিচে আসে, ঠিক আছে? উপরে থাকলে এইটা বাড়লে এইটা বাড়বে, নিচে থাকলে কি? এইটা বাড়লে এইটা কমবে। তার মানে দূরত্ব বাড়লে তোমার ফোর্সটা কমবে। তো এটাকে বলা হয় তোমার ব্যস্ত অনুপাতিক, ঠিক আছে? তোমার যদি এই যে ভর বাড়লে আকর্ষণ বাড়ছে, তাই না? এইটার সাথে সাথে এইটা বাড়ছে, তো এটাকে বলা হয় সমানুপাতিক, ঠিক আছে? বা
সমানুপাত। আর তোমার হচ্ছে দূরত্ব বাড়ালে তোমার কি ভর কমবে, দূরত্ব বাড়ালে ভর কমবে। তার মানে একটা বাড়ালে যদি আরেকটা কমে তাহলে এটাকে আমরা বলি কি ব্যস্তানুপাতিক। ঠিক আছে, আশা করি তোমরা এই বিষয়টা নিয়ে একেবারে পরিষ্কার। আচ্ছা, তো এইটা নিয়েই আমরা সমানুপাতিক এবং ব্যস্তানুপাতিক এটা কি জিনিস একটু দেখা যাক। এই যে সমানুপাতিকটি কি দ্বারা প্রকাশ করা হয়, এরকম এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, মনে থাকবে। সমানুপাতিককে এই যে প্রপোর্শনাল এইটা দিয়ে প্রকাশ করা হয়। তো M1 ইন্টু M2, তার মানে বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক, বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক। তার মানে কি ভর বাড়ালে তোমার হচ্ছে বল বাড়বে, তাহলে মহাকর্ষ বল কি বস্তুদ্বয়ের ভরের সমানুপাতিক, ভর বাড়ালে বল বাড়বে। আর কিসের ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক হচ্ছে তোমার 1 দিয়ে সেইটা দেয়া হয়। ঠিক আছে, তার মানে ইনভার্স, এটাকে কি বলে ইনভার্স বলে। ঠিক আছে, তো ব্যস্তানুপাতিক মানে তোমার কি, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে তোমার যখন দূরত্ব বাড়াবে, দূরত্ব বাড়ালে কি হবে বলটা কমবে, দূরত্ব বাড়ালে কি হবে বলটা কমবে। ঠিক আছে, আচ্ছা, তো এই যে তোমার আম, দূরত্বের সাথে বলের কি, মহাকর্ষ বলের দূরত্বের সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, মনে করো তুমি দূরত্বটা 2 গুণ বাড়ালে, তার মানে ডিটা তুমি 2 গুণ বাড়ালে, তাহলে ডি স্কোয়ার কত হবে? ডি স্কোয়ার সমান কিন্তু 4 হবে, তাই না? ডি স্কোয়ার সমান কি হবে তাহলে? ডি স্কোয়ার সমান কিন্তু 4 হবে। তুমি যদি 2 গুণ দূরত্ব বাড়াও তাহলে তোমার এই যে বলটার কি অবস্থা হবে বলো তো? 4 গুণ কমে যাবে। 2 গুণ তোমার দূরত্ব বাড়ালে বলটা 4 গুণ কমে যাবে। এখন তোমার একটা প্রশ্ন, সেটা তুমি কমেন্ট বক্সে লিখবা যে আমরা দূরত্বটাকে যদি 3 গুণ বাড়াই, ঠিক আছে, এই দূরত্বটাকে যদি আমরা 3 গুণ বাড়াই তাহলে তোমার এই এফটা কত গুণ কমবে বলো। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার প্রশ্ন। তো এইটা তুমি কমেন্ট বক্সে লিখে সাবমিট করবে অবশ্যই। আর হচ্ছে চলো আমরা একটু মজা করে আসি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটা হচ্ছে M1 ভর আর একটা হচ্ছে M2 ভর। তো M1 ভরের ওজন, মনে করো দুইটার ওজনই হচ্ছে কত, 200 কেজি। ঠিক আছে, দুইটার ওজনই 200 কেজি। আর এদের মধ্যবর্তী দূরত্ব মনে করো এই যে 5 মিটার, মধ্যবর্তী দূরত্ব কত, 5 মিটার। তো এই যে দূরত্বটা মাপা হয় কিন্তু সবসময় কি বস্তু দুইটার একদম সেন্টার বা একদম কেন্দ্র থেকে এদের যে দূরত্বটা, এই দূরত্বটা কিন্তু মাপা হয়। এই বিষয়টা কিন্তু অবশ্যই মনে রাখবে, একদম কেন্দ্র থেকে, এটাকে বলা হয় ভর কেন্দ্র। তো এই যে ভর কেন্দ্রের একদম মিডিল পয়েন্ট থেকে কিন্তু এই যে দূরত্বটা মাপা হয়। এখন যদি যদি তোমরা এই যে ভর বাড়াও, দেখো দুইটারই ভর আমি বাড়ালাম, ঠিক আছে, মনে করো সমান সমান বাড়ালাম, দেখো দুইটারে আমি ভর বাড়াইছি, ভর বাড়ানোর ফলে দেখো এই যে তোমার আকর্ষণ বলটা এটা কমে গেছে, সরি আকর্ষণ বলটা বেড়ে গেছে ভর বাড়ানোর ফলে। এখন আমি যদি ভর কমাই, দেখো আকর্ষণ বলটা কিন্তু কমতে আছে, দেখো ভর আমি যদি কমাই তাহলে কি হবে, এই যে আকর্ষণ বলটা না, আকর্ষণ বলটা কি হবে, আকর্ষণ বলটা কমে যাবে। ভর কমালে আকর্ষণ বল কমে যাবে, ভর বাড়ালে এই যে আকর্ষণ বলটা বাড়বে। তার মানে তোমার এই বস্তুটাকে যে বলে আকর্ষণ করছে, এই বস্তুটাকে সেম বলে আকর্ষণ করছে। দেখো তোমাদের কিন্তু এই আকর্ষণ বলটা কিন্তু সেম, তার মানে এই বস্তু দুইটি একে অপরকে কি একই বলে পরস্পরকে আকর্ষণ করতেছে। ঠিক আছে, এখন আমরা যদি দূরত্ব বাড়াই, দূরত্ব বাড়ালে দেখবে আকর্ষণ বল কমে যাচ্ছে। দেখছো, দূরত্ব তুমি যত বাড়াচ্ছ এদের ভেতরকার আকর্ষণ বল দেখো কমে যাচ্ছে। আবার দূরত্ব তুমি যদি কমাও, দেখো আকর্ষণ বলটা কিন্তু বাড়ছে। দেখো দূরত্ব যখন তুমি কমাচ্ছ তখন আকর্ষণ বলটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। দেখো কত বেড়ে গেছে, দেখেছো একদম কত বেড়ে গেছে দেখো। তাহলে তুমি কি বুঝতে পারলে আসলে? তোমার তোমার যখন ভর বৃদ্ধি পাবে তখন আকর্ষণ বল বৃদ্ধি পাবে, ভর যত কমবে আকর্ষণ বল তত কমবে, দূরত্ব যত বৃদ্ধি পাবে আকর্ষণ বল তত কমবে, দূরত্ব যত কমবে আকর্ষণ বল তত বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের টোটাল একটা আলোচনা
মহাকর্ষ বল নিয়ে। আশা করি এই যে ডিটেল একটা ভিডিও তোমাদেরকে উপহার দিলাম মহাকর্ষ বল নিয়ে, এটা তোমাদের জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে।